জেলা ভিত্তিক কত নাম কোথায় বাদ গেছে তার কি পুরো রিপোর্ট এসছে? দেখো, জেলা ভিত্তিক কোথায় কি নাম বাদ গেছে সেই নামের তালিকা, সেই নামের যে তালিকা সেটা নির্বাচন কমিশন বিকেল 5টার পর জানাবেন, এমনটা বলা হয়েছে। তবে যেটা যে জেলা ভিত্তিক কোথায় কত নোটিশ পাঠানো হয়েছে বা নাম বাদ যেতে পারে সেরকম একটা পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু সবার উপরে যে জেলা রয়েছে সেটা হচ্ছে যে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা। সেখানে প্রায় পরগনার কথা যখন তুমি বলছো, উত্তর 24 পরগনা মানেই হচ্ছে সীমান্তবর্তী জায়গা। যে সীমান্তবর্তী জায়গার কথা বারবার এসেছে এবং আমরা দেখেছি রাজনৈতিক চর্চা হতে, কটাক্ষ পাল্টা কটাক্ষ মন্তব্য সব সময় হয়েছে, কাঁটাতার নেই, এই নিয়ে প্রচুর কথা হয়েছে। সীমান্তবর্তী জায়গা কিন্তু উত্তর 24 পরগনা। হ্যাঁ, একদমই তাই। এবং সেই এলাকায় কিন্তু শুধু উত্তর 24 পরগনা নয়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা যথাক্রমে কিন্তু একে অপরের সঙ্গে কম্পিটিশনে আছে। তাহলে পরিসংখ্যানটা বলে বুঝতে পারবে। পরিসংখ্যান হচ্ছে উত্তর 24 পরগনা হচ্ছে যে 18,94,329 এবং দক্ষিণ 24 পরগনা হচ্ছে 18,63,183 এবং তারপরেই রয়েছে মুর্শিদাবাদ, সেটা হচ্ছে 18,84,772। একেবারে যে সীমান্তবর্তী যে এলাকাগুলি সেগুলোতে কিন্তু একেবারে মানে নজিরবিহীনভাবে কিন্তু এই যে নামের যে তালিকা, সেই নামের তালিকার যে নাম বাদ পড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু আরো ক্রমেই প্রবণ হচ্ছে, যেমনটা তুমি বলছিলে সুচেতা। এবং এই যে তালিকা রয়েছে, এই তালিকায় কিন্তু মোটামুটি প্রত্যেকটি জেলা তারা কত নোটিশ পাচ্ছে সেই সমস্ত সম্পর্কে কিন্তু আমরা বলছি। এবং একই সঙ্গে আরেকটা বিষয় জানানোর, সেটা হচ্ছে যে কিন্তু এই মুহূর্তেই যে সবার নাম বাদ চলে যাবে এমনটা কিন্তু নয়। যে নাম বাদ যাবে, যাদের নামের পাশে কিন্তু একবারে ডিলিটেড লেখা থাকবে, সেই ডিলিটেড লেখার নাম, যাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে তার মানে বুঝে নিতে হবে তাদের নাম বাদ চলে গেল। এইবারে পড়ে রইল হচ্ছে যে অ্যাডজুডিকশন। এই অ্যাডজুডিকশন প্রসেসটাতে কিন্তু এটা কিন্তু পুরোটাই একেবারে বিচারাধীন হিসাবে চলবে। যতদিন মানে এই বিচার প্রক্রিয়া চলবে হচ্ছে যে একেবারে শুনানির যে নমিনেশন ফর্ম জমা দেবার শেষ দিন পর্যন্ত, শেষ তারিখ পর্যন্ত কিন্তু এই ভাগ্য নির্ধারণ চলবে। এই 60 লক্ষ যে ভোটার রয়েছে, সেই প্রায় 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের কাজ কিন্তু তখনও চলবে। এবং সেই ভাগ্য নির্ধারণের কাজ কিভাবে চলবে সেটাও আমি জানিয়েছি যে যারা বিচার বিভাগীয় রয়েছেন, যাদেরকে নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট, তাদের হাতে কিন্তু ভাগ্য নির্ধারণ করবে এই 60 লক্ষ মানুষের। তবে একটা বিষয়, যে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যদি 60 লক্ষ মানুষের যে শুনানি প্রক্রিয়া তা যদি সম্পন্ন না হয় তাহলে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, এইরকম একটা প্রশ্ন কিন্তু সেটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে 60 লক্ষ ওই যে শুনানি প্রক্রিয়ায় যাদের নামগুলি ধরে নেওয়া যাক, ধরো যে 60 লক্ষ নাম, সেই 60 লক্ষর মধ্যে 40 লক্ষর শুনানি কমপ্লিট হলো, বাকি 20 লক্ষ বাকি রইল। সেই বাকি 20 লক্ষ মানুষ কিন্তু এই বছর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না সেই সময়। এবার ওই 60 লক্ষর মধ্যে থেকে যারা অ্যাডজুডিকশনের মধ্যে থেকে যাদেরকে কারণ দর্শিয়ে যারা রয়েছেন, যারা বিচারকরা রয়েছেন, তারা যখন বলবেন যে এরা অ্যাপ্রুভ, তাহলে তারা অ্যাপ্রুভের তালিকায় চলে যাবে। আর যদি ইনএলিজিবল হয় তাহলে তাকে কিন্তু একেবারে ডিলিটেড তালিকায় ফেলে দেওয়া হবে। সুচেতা, তাই এখান থেকে আরো একটা বিষয় তোমার কাছে জানতে যাবো। তুমি যেমনটা বললে যে যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে তাদের নাম পুরোপুরি বাদ যাচ্ছে। হ্যাঁ, অনেকের যেটা রয়েছে, তোমার বা আমার যদি দু জায়গায় ভোটার কার্ড থাকে সেখানে নাম বাদ গেছে, মৃত ভোটার তালিকা বাদ গেছে। কিন্তু ধরো এমন কোনো ব্যক্তি যার অন্য কোথাও ভোটার কার্ড নেই, একটা জায়গাতেই ছিল এবং তিনি জীবিত, তার নামটাও ডিলিটেডের তালিকায় চলে গেছে, সেক্ষেত্রে কি হবে? দেখো, এক্ষেত্রে নির্বাচন কমিশন একবারে স্পষ্টই তারা কিন্তু প্রথম থেকে জানিয়ে এসছেন
যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তারা একবারে তৎপরতার সঙ্গে কাজ করছেন। এবং এক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় উঠে আসে তাহলে সেটা একবারে নির্বাচন কমিশন তারাই কিন্তু পুরো বিষয়টা তদন্ত করে দেখবে। এবং যদি যে ব্যক্তি যার কাছে বৈধ ডকুমেন্টস রয়েছে, বৈধ প্রমাণপত্র রয়েছে, সে যে ভারতীয় নাগরিক এবং ভারতের নাগরিকত্ব থাকার পরে তিনি যদি এর আগেও যদি ইলেকটোরাল পলিসিতে অংশগ্রহণ করেছেন, এবং তাহলে কিন্তু তাদেরকে সেটা একটা বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে আনা হবে এবং সেক্ষেত্রে আবারও তাদের ফর্ম 7 মারফত আবারও তাদেরকে নতুন করে একটা অ্যাপ্লাই করার কিন্তু একটা সুযোগ থাকছে। সুচেতা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও একবার বাঁকুড়াতে যাব। ইতিমধ্যেই দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, চূড়ান্ত তালিকা সেখানে প্রকাশ হওয়ার পর তুমি যেখানে রয়েছো আশেপাশে প্রচুর মানুষ রয়েছে নির্ভীক, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? নির্ভীক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ভোটার তালিকার যে চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? নির্ভীক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি যেখানে রয়েছো প্রচুর মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? তারা কি প্রত্যেকে নিজেদের নাম খুঁজে পেয়েছেন? দেখো, এখানে সকাল থেকে বাঁকুড়ার যে বঙ্গবিদ্যালয় রয়েছে এখানে একটা নির্দিষ্ট বুথে তাদের এই বুথের যারা ভোটার লিস্টে যাদের নাম তাদের নাম টাঙিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই বাঁকুড়া জেলাতে কিন্তু রৌদ্রের যে প্রখর তাপ সেটাকে উপেক্ষা করে সকাল থেকেই তারা কিন্তু নাম দেখে বেশিরভাগই চলে গেল। এবং সেখানে একটা স্পষ্ট বিষয় দেখা গেল যে একজন মানুষ যার নাম মোহাম্মদ সেলিম, যিনি পেশায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন কর্তব্যরত সাব ইন্সপেক্টর ছিলেন, দীর্ঘদিন পশ্চিমবাংলা সরকারের হয়ে চাকরি করেছেন, তার নামকেই কিন্তু পাঠানো হয়েছে জুডিশিয়ারি যে হিয়ারিং, সেই হিয়ারিং। তিনি যেটা জানালেন যে স্পষ্টভাবে যখন তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়, তিনি বৈধ কোর্টের যে এফিডেভিট যাবতীয় তার পরিবারের সমস্ত রকম নথি, তার বাবার যে ডকুমেন্ট সব দিয়ে দেওয়ার পরেও কিন্তু তার নামটা এখন অ্যাজুডিস সেকশনেই কিন্তু রয়ে গেল। এটা নিয়ে তিনি যেমন আমাদেরকে জানালেন এক্সক্লুসিভলি যে আমি দীর্ঘদিন পুলিশের সার্ভিস করেছি, পুলিশের সার্ভিস করার পরে পশ্চিমবাংলা গভর্নমেন্টের আমি চাকরি করেছি, তারপরেও আমার নাম এলো না। এটা নিয়ে রীতিমতো নিজেকে একজন অসহায় নাগরিক ফিল করছে। এখন তিনি সরকারি কর্মজীবন থেকে হয়তো অব্যাহতি নিয়েছেন। তিনি এটা স্পষ্টতই জানালেন যে তার নাম যদি এত সবের পরেও না আসে তিনি কিন্তু রীতিমতন উচ্চ যে আদালত সেই আদালতের কিন্তু দ্বারস্থ হবে। সুচেতা, একেবারে নির্ভীক, তার পাশাপাশি তুমি যেখানে রয়েছো আরো অনেকে রয়েছেন, তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? আমি ইতিমধ্যেই যেখানে এসে পৌঁছেছি সেখানে কিছু মানুষ যারা তাদের ফসলা তালিকা দেখতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, বলছি আপনি দেখলেন না?